আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ব্যাচ 2025-26 সকলকে আজকের মার্কেটিং অ্যাডমিশন ক্লাসে স্বাগতম। আজকে আমরা মার্কেটিং যে বিগত বছরে অর্থাৎ গত বছরে যে ঢাবির প্রশ্ন ছিল এবং গত বছরের মার্কেটিংয়ে যে রাবির প্রথমবারের মতো প্রশ্ন হয়েছিল এই প্রশ্নগুলো সমাধান করব। পাশাপাশি আমরা যে মার্কেটিংয়ের কেমন প্রশ্ন হয় এই সম্পর্কে ধারণা অর্জন করব এবং সাজেশন দিয়ে দিব। সবাই একটু ক্লাসে তাড়াতাড়ি যুক্ত হয়ে যায় এবং আপনারা ক্লাসে বন্ধুদের মেনশন করে দিন যাদের মার্কেটিং বিষয়টা রয়েছে বা অ্যাডমিশনে তারা মার্কেটিং বিষয়টা দাগাতে চাচ্ছে। সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দেই। ওকে, তারপর অনেকেই জানেন যে অ্যাডমিশন পরীক্ষা কেমন হবে, কিভাবে লিখবেন এই সম্পর্কে অনেকের ধারণা কম আছে। তো আপনাদের আজকে এই মার্কেটিং ক্লাস নেওয়ার মাধ্যমে আমরা বিষয়টা একদম ক্লিয়ার করে দিব যে কি পড়াশোনা করতে হবে, কোন বিষয়গুলো ফোকাস করবেন ইত্যাদি বিষয়ে একটা বিস্তারিত ধারণা দিয়ে দিব। সবাই একটু ক্লাসে তাড়াতাড়ি চলে আসি এবং বন্ধুদের মেনশন করে দেই, তার আজকের ক্লাসটা করে একটু ধারণা অর্জন করতে পারবে যে মার্কেটিংয়ের প্রশ্ন কোথা থেকে আসে, কি আসে, কিভাবে পড়বে এই সম্পর্কে একটা ধারণা অর্জন করবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। যাদের মার্কেটিং রয়েছে তাদের একটু কষ্ট করে মেনশন করে দিন। আপনাদের অনেকে তো মার্কেটিং সেকেন্ড পেপার পরীক্ষা তো এখনো হয়নি, 18 তারিখে 17 তারিখে মার্কেটিং সেকেন্ড পেপার পরীক্ষা হবে। তারাও ক্লাসটি করেন, এতে আপনার কিছু বেনিফিট হবে, পড়াশোনা কিছু জ্ঞান অর্জন করলেন, পাশাপাশি আপনাদেরও কিছু এখানে ধারণা অর্জন হবে যে আসলে কি রকম প্রশ্ন পরীক্ষায় আসে। হ্যাঁ, সবাই ভালো আছেন তো? ওকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা আর আলোচনা না করে মূল আলোচনায় চলে আসি। হ্যাঁ, প্রথমেই বলে নিচ্ছি ঢাকা ইউনিভার্সিটিতে আগে শুধুমাত্র দ্বিতীয় পর্ব থেকে, দ্বিতীয় যে পত্রটা আছে আমাদের, দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন হতো আগে শুধু। ঠিক আছে, পরে 2022-23, 2023-24, 2024-25 এই 3 বছর মার্কেটিং ফার্স্ট পেপারের পাশাপাশি সেকেন্ড পেপার থেকেও প্রশ্ন হয়। আগে শুধুমাত্র দ্বিতীয় পত্র হতো, আর এই গত 3 সেশনে মার্কেটিং ফার্স্ট পেপার থেকেও প্রশ্ন হয়, সেকেন্ড পেপার থেকেও প্রশ্ন হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এছাড়া আরো কিছু বিষয় বলি। এবং দেখেন, আপনাদের আগে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার এক্সাম দেওয়া লাগতো না। রাজশাহী ইউনিভার্সিটিতে আর ইউতে মার্কেটিং এক্সাম প্রশ্ন ছিল না, কিন্তু গত বছর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং এর 12টা এমসিকিউ আসে, যার নাম্বার হচ্ছে 15, 1.25 করে। তার মানে গত বছর আর ইউতে ফার্স্ট 24-25 সেশনে মার্কেটিং এর প্রশ্ন আসছে, সেখানেও ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে আসছে। এই জন্য যারা মার্কেটিং বিষয়ের প্রস্তুতি নিতে চান তাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই পড়তে হবে। আগে আসতো শুধুমাত্র দ্বিতীয় পর্ব থেকে, এখন শুধু দ্বিতীয় পত্র না প্রথম পত্র সহ
পরীক্ষায় আসে। তো চলুন আমরা শুরু করি যে বিগত বছরে মানে 24-25 সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি পরীক্ষা প্রশ্ন আসছে এবং আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং এর উপর কেমন প্রশ্ন এসেছিল। সবাই একটু কষ্ট করে শেয়ার করে দেই এবং বন্ধুদের মেনশন করে দেই। আচ্ছা, ঠিক আছে। ওকে, অবশ্যই ফুল সিলেবাস। শর্ট সিলেবাস বলতে অ্যাডমিশনে কোনো কথা নাই, ফুল সিলেবাস। কেমন প্রশ্ন আসে ব্যাখ্যা করেন তাহলে বুঝতে পারবেন। কোনো শর্ট সিলেবাস বলতে অ্যাডমিশনে কিছু নাই, শর্ট সিলেবাস বলতে কিছু নাই, ফুল তার সাথে এক্সট্রা কিছু পড়তে হবে, ফুল প্লাস এক্সট্রা যেটা আগে পড়েন নাই এখন পড়তে হবে, ঠিক আছে। যাই হোক, আমি শুরু করি। প্রথমে প্রশ্ন সমাধান করছি 2024-25 সেশনে ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রশ্ন হয়েছিল মার্কেটিং এর প্রথম ফার্স্টে। কেননা ঢাকা ইউনিভার্সিটিতে 24-25 সেশনের ফার্স্টের পরীক্ষাটা পরবর্তীতে এমসিকিউটা বাতিল হয়েছিল। প্রথমে বাতিল হয়েছিল, কিন্তু যে 12টা এমসিকিউ আসছে সেগুলো আমি আগে সমাধান করাই, তাতে আপনাদের একটা জ্ঞান হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমন প্রশ্ন আসে। প্রশ্ন দেখেন, বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে কে থাকে? বিপণন মিশ্রণের যে 4P তার মাঝখানে কে থাকে? আপনারা পড়ছেন না যে পণ্য, মূল্য, বন্টন বা স্থান, বন্টন বা স্থান এবং তার সাথে আছে প্রসার, এই চারটা। তাহলে 4P এর মাঝখানে কে থাকে যাকে কেন্দ্র করে সকল কাজ চলতে থাকে? বলেন দেখি এটা কি হবে উত্তর। বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে কে থাকে? আচ্ছা, ইয়েস। দেখি কারা কারা সঠিক উত্তর দেন। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। যার যার 12টা এমসিকিউর মধ্যে দেখবো কার কয়টা সঠিক হয়। 12টা এমসিকিউর মধ্যে দেখেন কার কয়টা মিলে। যদি 12টার মধ্যে আপনার যদি 10টা প্লাস হয়, তার মানে মনে করবেন আপনার ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি শেষ, ঠিক আছে। আচ্ছা, আর যদি 6টা হয় তাহলে মনে করবেন না আপনার জন্য ঠিক আছে, 6টার কম হলে মনে করবেন প্রস্তুতি খারাপ। ইয়েস, এটা উত্তর হবে ভোক্তা। বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে থাকে হচ্ছে ভোক্তা। ভোক্তাকে কেন্দ্র করে বিপণন মিশ্রণের যাবতীয় কার্যাবলী পরিচালিত হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপরে আসেন পরেরটা। কোনটি কার্যকর বাজার বিভক্তিকরণের বৈশিষ্ট্য নয়? আমরা জানি কার্যকর বাজার বিভক্তিকরণের আবশ্যকীয় শর্ত আছে 5টি। তার মধ্যে কোনটা হবে না? পরিমাপযোগ্য, প্রবেশযোগ্য, কর্মোপযোগী বা কার্যোপযোগী, নির্ভরতা। বলেন উত্তর কি হবে দেখি, কারা কারা পারেন। আচ্ছা, ওকে। কার্যকর বাজার বিভক্তিকরণের বৈশিষ্ট্যগুলো হচ্ছে মোট 5টি আছে, সর্বমোট 5টি আছে। চলুন কি কি দেখে নেই। সবার প্রথম, এটা বাজারটা হইতে হবে পরিমাপযোগ্য, আকার আয়তন এগুলো পরিমাপযোগ্য হইতে হবে। প্রবেশযোগ্য, সহজেই যেন নতুন প্রতিষ্ঠানগুলো প্রবেশ করতে পারে। পর্যাপ্ত, পৃথকীকরণ এবং কার্যোপযোগী। কার্যোপযোগী বা কর্মোপযোগী একই কথা। আর ইংরেজিতে হচ্ছে মেজারেবল, প্রথম হচ্ছে মেজারেবল, অ্যাক্সেসেবল, তারপর হচ্ছে সাবস্টেন্সিয়াল, তারপর হচ্ছে মেজারেবল, অ্যাক্সেসেবল, সাবস্টেন্সিয়াল, ডিফারেন্সিয়েবল, অ্যাকশনেবল, এই 5টা। সেই হিসাবে এই অ্যাকশনেবলটা হচ্ছে কর্মোপযোগী একই কথা। পরিমাপযোগ্য আছে, প্রবাহযোগ্য আছে, কিন্তু নির্ভরতা, ডিপেন্ডেন্সি এটা কিন্তু নেই। তাইলে এই কার্যকর বাজার বিভক্তিকরণের বৈশিষ্ট্য নয়, উত্তরটা হবে হচ্ছে নির্ভরতা। ক্লিয়ার? ওকে, দেখবো 12টার পরে কার কয়টা হয়।
এগুলো কিন্তু ইজি, এইচএসসি লেভেলের প্রশ্ন আসছে। ওকে, কোনটি পণ্যের সত্যগত উপযোগ সৃষ্টি করে? একেবারে ইজি বেসিক প্রশ্ন এটা, এটা সবাই পারে, যে পরীক্ষায় ফেল করবে সেও পারে। পরিবহনের সাহায্যে স্থানগত উপযোগ সৃষ্টি হয়, গুদামজাতকরণের সাহায্যে সময়গত উপযোগ সৃষ্টি হয়, বিজ্ঞাপনের সাথে তথ্যগত বা জ্ঞানগত উপযোগ সৃষ্টি হয়। পণ্য সম্পর্কে আমরা জানি। আর ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়, একটা মালিকানা মানে একজনের মালিকানা আরেকজনের কাছে হস্তান্তর হয়ে যায় ক্রয় বিক্রয়ের মাধ্যমে। এই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। অনেকেই উত্তর পাচ্ছেন। 12টার মধ্যে দেখি 6টার উপরে কার হয়। আচ্ছা, তারপর আসেন, পণ্য বা সেবা তৈরিতে সর্বনিম্ন সম্পদ মানে কম সম্পদ ব্যবহার করে করাকে কোনটা বোঝায়? ধরেন একজন ব্যক্তি কম পরিমাণ সম্পদ দিয়ে তার পণ্য উৎপাদন করতে পারছে বা কম পরিমাণ ইনপুট দিয়ে কাজ করতে পারছে, অর্থাৎ সর্বনিম্ন সম্পদ ব্যবহার। এটাকে কি বলা হয়? কার্যকারিতা, দক্ষতা, মিতব্যয়িতা নাকি সঠিক ব্যবহার? এটা অনেকেই পারবেন না বা এটা অনেকের কাছেই কঠিন মনে হবে। ওকে, আমরা একটা জিনিস জানি যে ইফিসিয়েন্সি, দ্যাট মিনস দক্ষতা। দক্ষতা বিষয় হচ্ছে আপনি কম পরিমাণ সম্পদ দিয়ে বা কম পরিমাণ ইনপুট দিয়ে সর্বোচ্চ আউটপুট বা ভালো আউটপুট অর্জন করতে পারবেন। তাহলে এখানে সর্বনিম্ন সম্পদ ব্যবহারটা হচ্ছে ইফিসিয়েন্সি বা আপনার দক্ষতাকে প্রকাশ করে। আপনি কতটা দক্ষ। কেউ 3 ঘন্টা পড়াশোনা করে A+ পেয়ে যায়, কেউ 6 ঘন্টা পড়াশোনা করে A+ পায়। তাহলে এই দুটার মধ্যে দক্ষ কে? যে 3 ঘন্টা পড়াশোনা করে A+ পাইছে সে বেশি দক্ষ। আচ্ছা, ওকে, এই হচ্ছে আমাদের 4 নাম্বার ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউ। অনেকেই দেখি উত্তর দিতে পারতেছেন সঠিকভাবে, আপাতত পড়াশোনা শেষ তাইলে। ওকে, নিচের কোনটি পণ্যের উপাদান নয়? এটা খুব ডেপ থেকে প্রশ্ন আসছে, এটা একটু ডেপ থেকে প্রশ্ন আসছে। আমরা জানি পণ্যের উপাদানগুলো কি কি, এর আগে জানেন পণ্যের উপাদানগুলো কি কি? আমরা জানি কি, পণ্য, মূল্য, তারপর হচ্ছে প্রসার, বন্টন, এই 4টা আছে না? ওকে, এটা একটু মুখস্থ করতে হবে অনেকের, এটা একটু টপিকসটা বড় হইলেও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওকে, পণ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে পণ্যের ডিজাইন। পণ্যের ডিজাইনটা কি বা নকশা, পণ্যের বৈশিষ্ট্য, পণ্যের বৈশিষ্ট্য, পণ্যের গুণাগুণ, পণ্যের গুণাগুণ, পণ্যের বৈশিষ্ট্য, পণ্যের ব্র্যান্ড, পণ্যের ব্র্যান্ড, তারপর হচ্ছে এই যেটা মার্কা থাকে এগুলো হচ্ছে পণ্যের সাথে সম্পর্কিত। আর মূল্যের সাথে সম্পর্কিত হচ্ছে বাট্টা, ছাড়, বাকির সময়, কতদিন বাকি থাকবে, শর্ত, বাকির সময়, বাকির শর্ত বললেই হবে, বাকির শর্ত। এগুলো হচ্ছে আমাদের মূল্যের সাথে সম্পর্কিত, প্রাইস বা মূল্য, যে লিস্ট প্রাইস, লিস্ট মূল্য যেটা থাকে এগুলো। প্রসার, প্রসারের সাথে সম্পর্কিত হচ্ছে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, ব্যক্তিক বিক্রয়। তারপর হচ্ছে প্রসারের সাথে হচ্ছে আমাদের এই বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার। এরপর হচ্ছে আমাদের প্রচার যেটা থাকে সেটাও সম্পর্কিত। তবে হচ্ছে এখানে প্রত্যক্ষ বিপণনটা, প্রত্যক্ষ বিপণন এবং জনসংযোগ, এগুলো হচ্ছে আমাদের এই প্রসারের সাথে সম্পর্কিত। বন্টনের সাথে সম্পর্কিত হচ্ছে সমাবেশ, আওতা, মজুদ, পরিবহন, এগুলোর সাথে সম্পর্কিত। হ্যাঁ, বিশেষ করে এটা একটু ভালো করে দেখেন, পণ্যের সাথে সম্পর্কিত কি কি, পণ্যের ডিজাইন কেমন হবে, পণ্যের বৈশিষ্ট্য কি, পণ্যের গুণাগুণ কি, পণ্যের ব্র্যান্ড কি, আবার মৌলিকীকরণ আছে না, এটাও আসে পণ্যের সাথে, মৌলিকীকরণ। তাহলে এখানে পণ্যের সাথে সম্পর্কিত, তাহলে সম্পর্কিত নয় কোনটা? গুণমান, গুণগান, গুণমান, ডিজাইন, মজুদটা সম্পর্কিত নাই। মজুদটা হচ্ছে
বন্টনের সাথে সম্পর্কিত। আর ব্র্যান্ড নেমও পণ্যের উপাদান এটা। অর্থাৎ আমাদের যে 4P প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, তার মধ্যে প্রোডাক্টের সাথে সম্পর্কিত আছে ডিজাইন, এর ফিচার্স, এর যে গুণাগুণ কি, ব্র্যান্ড নেম কি, মৌলিকীকরণটা। আর সম্পর্ক নাই হচ্ছে মজুদের, কারণ মজুদের সাথে সম্পর্কিত হচ্ছে পণ্যের বন্টন বা স্থানের সাথে। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে মজুদ। এরপর আসেন, পণ্যের জীবন চক্রের কোন স্তরে বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে? আমরা জানি পণ্যের জীবন চক্রের স্তর হচ্ছে মোট 5টি, তাই না? 5টি। আচ্ছা 5টি দেখাইলাম, এই দেখেন 5টি, যে উন্নয়ন, সূচনা, প্রবৃদ্ধি, পূর্ণতা, পতন। এর মধ্য থেকে আপনার যে বিক্রয় রেখাটা দেখেন, বিক্রয় শুরু হয় সূচনা এখান থেকে, বিক্রয় শুরু হয়, দ্রুত বিক্রয় হয়, সর্বোচ্চ বিক্রয় হয়, তারপরে কমতে থাকে, পণ্যটা হারিয়ে যায়, বেচাকেনা শেষ হয়ে যায়। অন্যদিকে দেখেন মুনাফা রেখাটা হচ্ছে এরকম, মুনাফা রেখাটা আসে প্রথমে ক্ষতি 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 ক্ষতি, তারপর আস্তে আস্তে লাভ দেখা শুরু করে, অল্প একটু লাভ শুরু হয়, এখানে আপনার প্রবৃদ্ধি স্তরে আসলে দ্রুত লাভ হয়, সর্বোচ্চ লাভ হয়, তারপর আস্তে আস্তে কমা শুরু করে, কমা শুরু করে এখানে হারিয়ে যায়। এখানে আপনার এই যে এখানে কমা শুরু করে, তো এখানে দেখা যাচ্ছে যেখানে এখানে পতন স্তরটা নাই, তাহলে আপনার কোন স্তরে বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে, বিক্রয় প্রবৃদ্ধি দ্রুত বিক্রয় হয় এখানে, সর্বোচ্চ বিক্রয় হয় পূর্ণতায়, তারপরে কমতে থাকে, সর্বোচ্চের পরে কমতে থাকে, সর্বোচ্চের পরে কমতে থাকে। আর পতন স্তরে তো পণ্যের বিক্রয় অনেক হ্রাস পায়। আর সূচনা স্তরে বিক্রয় শুরু হয়, বিক্রয় শুরু হয়, এখানে কোনো বিক্রি হয় না। আর এই বিক্রয় এখানে কমতেই থাকে, দ্রুত কমতে, এখানে কমতে থাকে, এখানে কমে বিক্রয়। তো সেখানে আমরা বলতে পারি এই পণ্যের জীবন চক্রের কোন স্তরে বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে, এই অপশন দেখা যাচ্ছে পূর্ণতাটাই সবচেয়ে ভালো। কারণ ক্ষয়প্রাপ্ত পূর্ণতা আছে না, ক্ষয়প্রাপ্ত পূর্ণতা, ওই অংশ থেকে এটা উত্তরটা নেওয়া যায়। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তার মানে এটা উত্তর কি হবে? এটা উত্তর হবে হচ্ছে আমাদের পূর্ণতা। এটা উত্তর কি হবে? পূর্ণতা। আচ্ছা, তার মানে এছাড়া পণ্যের উন্নয়ন স্তরটা হচ্ছে পণ্যটা বাজারে আসার পূর্বে গবেষণা করা, বাজার গবেষণা, তারপরে পণ্যটা কেমন হবে, আকার আকৃতিগুলো। সূচনা হচ্ছে পণ্য প্রথমবারের মতো বাজারে আসা, প্রবৃদ্ধি হচ্ছে ভাইরাল হয়ে গেছে, পণ্যটা দ্রুত বেচাকেনা হবে, পূর্ণতা স্তর সর্বোচ্চ বিক্রয় হয়, পতন স্তর আপনার বিক্রয় হ্রাস পেতে পেতে কমতে থাকে বিক্রয় সব। এরপর আসেন, নিচের কোনটি বাজারজাতকরণ মিশ্রণের উপাদান নয়? এটা আপনারা বলেন তো, একটু আগে আমি বলছি 4P, 4P যেটা বাজারজাতকরণ মিশ্রণের উপাদান কি? 4P, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। তার মধ্য থেকে কোনটা নয়? পণ্য, মূল্য, বন্টন, মুনাফা, এটা কিন্তু আমাদের নাই। মুনাফা কি আছে? রাফি 7 ডি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ উত্তরটা নিচ্ছি। দেখবো 12টার পরে কার কয়টা হয়, দেখবো কে কত ব্রিলিয়ান্ট দেখা যাবে 12টার পরে। তারপর আসেন, পণ্য থেকে প্রাপ্ত সুবিধা। আপনি পণ্য থেকে যে সুবিধাটা আপনি পাবেন, পণ্যের জন্য ব্যয়িত অর্থের, পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্যকে কি বলে? অর্থাৎ প্রাপ্ত সুবিধা মাইনাস ব্যয়। প্রাপ্ত সুবিধা পণ্য থেকে যেটা আপনি পাবেন মাইনাস পণ্যের জন্য ব্যয়িত অর্থ, ব্যয়িত অর্থ। যেমন আপনি আমাদের বিজনেস স্কোয়াড থেকে কোর্স কিনলে মাত্র 35 টাকায় যে কোর্সটা কিনবেন, সেখান থেকে প্রাপ্ত সুবিধা দেখা গেছে আপনি নিঃসন্দেহে আমাদের কোর্স থেকে 35 টাকা কোর্স কিনলেও আশা করা যায় অফলাইনের যে 10,000 টাকা কোর্স কিনবেন তার চেয়ে বেশি সুবিধা আপনি পাবেন। এই যে পণ্য থেকে প্রাপ্ত সুবিধা মাইনাস পণ্যের জন্য ব্যয়িত অর্থ, এটার পার্থক্যকে কি বলা হয়? ক্রেতা ভ্যালু। ক্রেতা ভ্যালু। আর ক্রেতা ভ্যালু গড়ে ওঠে কিভাবে? সেবা, পণ্যের সেবা, পণ্য এবং যে দাম ইত্যাদি সমন্বয়ে পণ্যের মধ্যে এই ক্রেতার যে পণ্য সম্পর্কে একটা ধারণা গড়ে ওঠে, সেটা মূলত হচ্ছে ভ্যালু। এটা বাড়ানো যায় কিভাবে? সার্ভিস বেশি দিবেন, বাড়বে, দাম কমাবেন, বাড়বে। ঠিক আছে, এই হচ্ছে পণ্য থেকে প্রাপ্ত সুবিধা এবং পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্যকে বলা হয় ক্রেতা ভ্যালু।
কি হবে? ক্রেতা ভ্যালু। ওকে, এটা উত্তর কি হবে? ক্রেতা ভ্যালু। আচ্ছা, এরপরে আসেন দেখি এটা পরিবহন বিপণন মিশ্রণের কোন উপাদানের উপ উপাদান? বিপণন মিশ্রণের 4টা উপাদান আছে, একটু আগে শিখাইছিলাম যে পণ্য, মূল্য, বন্টন বা যেটা হচ্ছে স্থান এবং প্রসার, এই 4টা। তার মধ্যে বিপণন পরিবহন কোথায়? পরিবহনের কাজ কি? এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। মনে রাখেন এটার সাথে সম্পর্কিত যে সমাবেশ, আওতা, এই বন্টন প্রণালী যেটা থাকে, তারপর হচ্ছে মজুদ, পরিবহন, এগুলো হচ্ছে আমাদের এই বন্টন বা স্থানের সাথে সম্পর্কিত। তাহলে উত্তর হবে কি? এটা আমাদের বন্টন, বন্টনের উপ উপাদান। তা পণ্যের তো প্রতি একটু আগে মৌলিকীকরণ, ব্র্যান্ড নেম, এগুলোর সাথে দেখেন এই জায়গা থেকে বেশি প্রশ্ন আসছিল গতবার, প্রথমবার ঢাকা ইউনিভার্সিটিতে। এরপর আসেন পার্টের পুনরূপ কি? এটা তো ম্যানেজমেন্টে অনেকে পড়ছেন। পার্ট হচ্ছে একটা আধুনিক নিয়ন্ত্রণের একটা আধুনিক কৌশল, প্রোগ্রাম, ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। প্রোগ্রাম, ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক, এটা হচ্ছে কখন কোন কাজ কত সময় ধরে চলবে এগুলো হচ্ছে আমাদের আইডেন্টিফাই করা। ঠিক আছে, এগুলো আগে থেকেই ঠিক করা যে আপনার আমি কোন কাজ কখন কত সময় ধরে চলতে থাকবে। পার্ট, এটা হচ্ছে পার্টের কাজ। এটা কাজ করার সময় এটা 3 দিন, এটা 2 দিন, এটা একদিন চলবে, এটার পরে একসাথে হবে, তারপর আবার এটা চলবে, এটা চলবে, এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে কাজ করতে থাকে। এটা হচ্ছে প্রোগ্রাম, ইভ্যালুয়েশন, রিভিউ টেকনিক। ঠিক আছে, ওকে। তারপর আসেন এরপরটা দেখেন গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? গুদামজাতকরণ একদম ইজি। স্থানগত উপযোগ সৃষ্টি করে পরিবহন, সময়গত গুদামজাতকরণ, সত্যগত ক্রয় বিক্রয়, রূপগত ওই যে শিল্প আছে না, শিল্প বা উৎপাদন, যেটা উৎপাদনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়। একেবারে ইজি প্রশ্ন, যে পরীক্ষায় ফেলও করে সেও এটা পারবে, ইজি প্রশ্ন আসছে গুদামজাতকরণ। তারপর আসেন হচ্ছে এইটা লাস্ট, নিচের কোনটি স্থির খরচ? নিচের কোনটি স্থির খরচ? এটা উত্তরটা শো হয়ে গেছে। যাই হোক, স্থির খরচ 9টা পরে। স্থির খরচ হচ্ছে যেটা একই রকম থাকে, একই সবসময় একই রকম থাকে। স্থির খরচ হচ্ছে বীমা প্রিমিয়াম, যেমন প্রতি মাসে 3000 টাকা করে। বেতন, যেমন আপনার বেতন 25,000 টাকা প্রতি মাসে। কারখানার ভাড়া, যেমন কারখানার ভাড়া 60,000 টাকা প্রতি মাসে দিতে হয়। এগুলো হচ্ছে স্থির। কিন্তু কাঁচামাল কোনো সময় 25,000 লাগে, কোনো সময় 28,000 লাগে, কোনো সময় 30,000 লাগে। তাই উত্তর হবে কি? কাঁচামাল খরচ। এবার বলেন 12টার মধ্যে কার কয়টা হয়েছে? 12র মধ্যে কার কয়টা হয়েছে? 10 প্লাস আছে কয়জনের দেখি? তারা হচ্ছে ভেরি ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর যাদের 6 প্লাস তারা মোটামুটি প্রস্তুতি আছে। একটু বলেন কার কয়টা হয়েছে? আচ্ছা, তারপরে বলেন কার কয়টা হয়েছে, একটু কষ্ট করে জানান যে কার কয়টা হয়েছে দেখি আমি। ওকে, আচ্ছা পরে কথা বলছি আমি। ঠিক আছে, তারপরে দেখি আমরা এরপরে কি বলেছে। ওকে, অনেকেই 10টা 12টাই হয়েছে। সবগুলো আবার হয় কিভাবে? সে কি আগের স্টুডেন্ট নাকি? একটাও হয়নি, আহারে। সমস্যা নাই, আর প্র্যাকটিস করবেন আর শিখবেন এগুলো। 9টা হয়েছে, মাশাআল্লাহ, খুবই ভালো। 9টা হয়েছে, অল ডান, ভেরি গুড। 11টা হয়েছে, তা তো খুবই ভালো। 11টা হলো খুবই ভালো। হ্যাঁ, সোহান, জাকারিয়া, তাদের 11টা হয়েছে। আচ্ছা ঠিক আছে, 12টার মধ্যে 11টা, খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই যে 12টা এমসিকিউ করাইলাম, এগুলো বাতিল। ঢাকা ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা বাতিল হয়েছিল, পুরো এমসিকিউটা আবার হয়েছিল।
তো চলে নতুনটা কি আসছিল সেটা সমাধান করি। ওকে, কোনটি বিজ্ঞাপনের কাজ নয়? অ্যাডভার্টাইজমেন্টের কাজ নয় কোনটা বলেন তো? মানে বিজ্ঞাপনের রিলেটেড সাথে কাজ নয় কোনটা? ওকে, আমরা জানি যে এরকম যে বিজ্ঞাপনের সাহায্যে পণ্য সম্পর্কে গ্রাহকরা জানতে পারে, পণ্যের যে রুচি, পণ্যটার প্রয়োজনীয়তা, পণ্যের চাহিদা, পণ্যের কার্যকারিতা সম্পর্কে তারা অনুভব মানে ধারণা পায়। তাহলে এটা অবহিত করা পণ্যের বিজ্ঞাপনের কাজ। প্ররোচিত করা, পণ্যটা কিনতে তাকে প্ররোচিত করে, অ্যাট্রাকশন জাগায় এবং তাকে স্মরণ করিয়ে দেয়। এটাও সত্য কথা যে পণ্যটা কিনলে তাকে স্মরণ করে দেয়। মাঝে মধ্যে বিজ্ঞাপন দিয়ে কি হয়, এই প্রোডাক্ট কিন্তু আছে, এটা মাঝে মধ্যে বিজ্ঞাপন দেয়। আর সর্বশেষ হচ্ছে মুনাফা অর্জন করা, এটা ব্যবসায়ের কাজ, বিজ্ঞাপনের কাজ না। এটা কোনো বিজ্ঞাপনের কাজ নয়। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা কোন পণ্যের বাজারে প্রাপ্যতা সাধারণত দীর্ঘ হয়? কোন পণ্যের বাজারটা মানে কিছুটা দীর্ঘ হয়, বন্টন প্রণালীটা দীর্ঘ হয় কোন পণ্যের? কোন পণ্যের বাজারে প্রাপ্যতা মানে দীর্ঘ হয়, দেরিতে পাওয়া যায়? বন্টন প্রণালী, বন্টন প্রণালীটা দীর্ঘ হয়। এটা একটু বলি আপনাদেরকে, বন্টন প্রণালী দীর্ঘ হয় এটা কি কি? যেমন ভোগ্যপণ্য আমরা যারা কিনি তারা কিভাবে কিনি? উৎপাদক থেকে সাধারণত পাইকাররা কিনে আসে, কিনে আনার পরে সেটা বিক্রি করে হচ্ছে খুচরা ব্যবসায়ীদের কাছে, খুচরারা বিক্রি করে আমাদের কাছে। তো এখানে শিল্প পণ্য যারা, তা তো উৎপাদক থেকে সরাসরি কিনে। কৃষি পণ্য যেটা, সেটা উৎপাদক থেকে সরাসরি কিনে। সেবা পণ্য যেটা, সেটা যে বিক্রি করে উৎপাদক, বা আমি যে পড়াচ্ছি আপনাকে আমার থেকে নিতে হবে, অন্য কারো থেকে মার্কেটিং ক্লাস নিলে হবে না। এই যে সবকিছু বিবেচনায় আমরা বলতে পারি এই ভোগ্য পণ্যের বন্টন প্রণালীটা দীর্ঘ হয়। ভোগ্য পণ্যের বন্টন প্রণালী দীর্ঘ হয়। যেমনই হোক, প্রশ্ন তো ঢাকা ইউনিভার্সিটিতেই করছে, তার মানে আপনার বুঝতে হবে এইসব প্রশ্নগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, এরকম প্রশ্ন আসছে পরীক্ষায়। ওকে, তাহলে 14 হবে কি আমাদের? 14 হবে এ, ভোগ্য পণ্য। এরপর আসেন, কোনটি একাধিক শাখা থাকে? এটা আপনারা পারবেন না, কারণ আপনাদের এটা ফুল সিলেবাসের থেকে আসছে, শর্ট সিলেবাসের বাইরে। শুনেন, চেইন স্টোর এটা হচ্ছে একই মালিকানায় একাধিক শাখা, মালিক একজন, এখানে একই মালিকানা, একজন মালিক, একই মালিকানা, তবে শাখা অনেক, শাখা অনেক। ডিপার্টমেন্টাল স্টোর এটা হচ্ছে আপনার একই দালানে, এটা অনেক শাখা, শাখা অনেক থাকে। একটি শাখা প্লাস এক মালিকানা, একজন মালিকানা তবে শাখা একটি, এখানে অনেক শাখা, এখানে একটি শাখা। সুপার মার্কেট এই যে মিনা বাজার, আগোরা, এর সাথে সম্পর্কিত। এরা খাদ্যদ্রব্যের পাশাপাশি বিভিন্ন ধরনের যে আপনার দ্রব্য মানে আপনার প্রয়োজনীয় আরো অনেক দ্রব্য বিক্রি করে থাকে, গৃহস্থালী পণ্যের পাশাপাশি খাদ্যদ্রব্য বিক্রি করে থাকে। যে মিনা বাজার, আগোরা, স্বপ্ন, এগুলো হচ্ছে সুপার মার্কেটের উদাহরণ। সুপার স্টোরও হবে না, তবে এখানে দেখা যাচ্ছে আমাদের সবচেয়ে গ্রহণযোগ্য বা সবচেয়ে অ্যাকচুয়াল উত্তর হচ্ছে চেইন স্টোর। এই চেইন স্টোর হচ্ছে আপনার অনেক শাখা থাকে, শাখা থাকে অনেক। চেইন স্টোর বিভিন্ন শাখার মাধ্যমে, মালিক একজনই, বিভিন্ন শাখার মাধ্যমেও তারা পণ্য বিক্রি করে। বাটাও একটা উদাহরণ দেওয়া যায়, তাই বাটা উদাহরণ দেওয়া যায় যে মালিক একজন হলো, দেখা যাচ্ছে আপনার কি করে অনেক জায়গায় শাখা থাকে। ওকে, চেইন স্টোর মানে হচ্ছে আমাদের এটাই বিপণীমালা যেটা। ওকে, পণ্য ডিজাইন এটা শর্ট সিলেবাস ফার্স্ট পেপার থেকে আসছে, করার সময় কোনটিতে অধিক গুরুত্ব দেওয়া উচিত? আপনি যখন একটা পণ্য ডিজাইন করবেন, যেমন এখন 25 সাল, 25 সালের জন্য আপনি একটা 2025 সালে একটা কি বানাবেন, একটা জার্সি বানাবেন। এই জন্য আপনি ডিজাইন করলেন কিরকম, হ্যাঁ জেনারেশন জেড,
তাহলে সবাই কিনতে আগ্রহী হবে। আবার দিলেন জুলাই, আবার দিলেন হচ্ছে জুলাই 36, এগুলো লিখা দিলেন। পোলাপান দেখবেন কি এইগুলোতেই আকৃষ্ট হয়ে ওইসব টি শার্ট কিনে ফেলবে খুশিতে, এই জুলাই যোদ্ধা আমি, এভাবে একটা তাদের আকর্ষণ সৃষ্টি হবে। তার মানে বিনিয়োগ, উৎপাদন সময়, উৎপাদন খরচ, না চলতি ফ্যাশন, ডিজাইন করার ক্ষেত্রে, এই ডিজাইন করার ক্ষেত্রে আপনি কোনটাকে বেশি গুরুত্ব দিবেন? নিঃসন্দেহে আপনার বিনিয়োগ কয় টাকা, উৎপাদন সময়, উৎপাদন খরচ, তার চাইতেও বেশি গুরুত্ব দিতে হবে চলতি ফ্যাশন। এখন যদি আপনি কোনো গেঞ্জির মধ্যে লেখা দেন, এখন যদি কোনো গেঞ্জির মধ্যে আপনার লেখা থাকে হচ্ছে নৌকা দেন, এমনি নৌকা একটা দিয়ে দেন, আপনাকে তো মারবে আর বেচা কেনা তো হবেই না, উল্টা আপনার ব্যবসা উঠাইয়া দিবে। কারণ চলতি ফ্যাশনকে আপনাকে গুরুত্ব দেওয়া লাগবে। ঠিক আছে, 16 নম্বরটা আমাদের বোর্ডে আসছে নাই, তাই নাকি? আচ্ছা আচ্ছা, 16 নম্বরটা খুবই ভালো। চলতি ফ্যাশনটাকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে, এইচএসসি প্রশ্ন, এটা এইচএসসি রিলেটেড প্রশ্ন। ওকে, তারপর আসেন, বিপণন গ্রাহকদের জন্য কি সৃষ্টি করে? এই যে বিপণন বা মার্কেটিং গ্রাহকদের জন্য কি সৃষ্টি করে? পণ্য সৃষ্টি করে, ভ্যালু সৃষ্টি করে, মূল্য সৃষ্টি করে, ব্যয় সৃষ্টি করে। বিপণন গ্রাহকদের জন্য, আচ্ছা শোনেন, বিপণন হচ্ছে গ্রাহকদের জন্য সৃষ্টি করে হচ্ছে ভ্যালু, আর ভ্যালু মানে হচ্ছে সুবিধা। আর ভ্যালু কি জিনিস? পণ্যের মান, মূল্য, সেবা, এই সমন্বয়ে গ্রাহকের মনে পণ্য সম্পর্কে যে একটা উপলব্ধি, সেটা হচ্ছে পণ্য সম্পর্কে যে একটা উপলব্ধি, তাকে বলা হয় হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে ভ্যালু। বিপণন গ্রাহকদের জন্য কি সৃষ্টি করে? ভ্যালু সৃষ্টি করে। ভ্যালু মানে হচ্ছে সুবিধা, ভ্যালু মানে হচ্ছে সুবিধা। ওকে, আচ্ছা তারপরে আসেন, উৎপাদন ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য কি? উৎপাদন ব্যবস্থাপনা, অধ্যায় 5, ফার্স্ট পেপারের অধ্যায় 5। উৎপাদন ব্যবস্থাপনার প্রধান, একদম প্রধান লক্ষ্য কি, কেন করা হয়? যেমন বিপণনের প্রধান লক্ষ্য কি? আপনারা সবাই জানেন বিপণন, বিপণনের প্রধান লক্ষ্য হচ্ছে বিক্রয়। আর উৎপাদন ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য কি? শ্রম দক্ষতা বৃদ্ধি? না, এটা হচ্ছে শ্রম বিভাগের প্রধান লক্ষ্য, শ্রম বিভাগের শ্রম দক্ষতা বাড়বে। উৎপাদন খরচ কমানো, খরচ কমানোই কি মূল উদ্দেশ্য? মেশিনের ডাউন টাইম কমানো, গ্রাহকদের সময় মতো পণ্য সরবরাহ। ওকে, এটা উত্তর হচ্ছে গ্রাহকদের সময় মতো পণ্য সরবরাহ। ঢাকা ইউনিভার্সিটি নিয়েছে, ডিইউসি নিয়েছে, এই যে গ্রাহকদের সময় মতো পণ্য সরবরাহ, এটা নিয়েছে। ঠিক আছে, তাহলে 18 উত্তর কি হবে? 18 উত্তর হবে ডি। একদম অনেকে বলতেছেন যে উৎপাদন খরচ হ্রাস, লেখা আছে আপনার বইয়ে, আপনার বইয়ে লেখা আছে কিন্তু উৎপাদন খরচ কমানো উৎপাদন ব্যবস্থাপনার লক্ষ্য, প্রধান লক্ষ্য না, শুধু লক্ষ্য। মানে স্যার তাই এটা কেন হইল না? এটার চাইতেও বেশি গ্রহণযোগ্য এই উত্তরটা নিয়েছে। স্যার আপনি কিভাবে জানলেন? ওকে, লেট মি এক্সপ্লেন। আমাদের যে একটা স্টুডেন্ট আছে, ঢাকা ইউনিভার্সিটির 10ম হয়েছে ডিইউসি ইউনিটে, তো তার মার্কেটিং এ, এই মার্কেটিং সাবজেক্টে তার 12টা এমসিকিউর মধ্যে 12টাই হয়েছে। তো সে তো আমাদের স্টুডেন্ট, তাকে আমি জিজ্ঞেস করে নিছি যে তুমি মার্কেটিং এর কোন কোন উত্তরগুলো নিছো, দেখো তো ঠিক আছে কিনা। তো সে বলছে এই এমসিকিউটা আমি এটা উত্তরটা বলছিলাম যে এটা হইতে পারে, কিন্তু না, সে বলছে না স্যার এটার উত্তরটা এটা নিয়েছে, গ্রাহকদের সময় মতো পণ্য সরবরাহ, এটাকে তারা প্রেফার করছে ঢাকা ইউনিভার্সিটি। কারণ তার 12টা এমসিকিউর মধ্যে 12টা হয়েছে, তো এই জন্য সে বলছে যে আমি এটা দাগাইছি এবং আমাকে এটাতে 12তে 12 দিচ্ছে, তার মানে এটা উত্তর কোনটা? এইটা। এভাবে আমি উত্তরগুলো কি নিয়েছে বোর্ড, মানে ঢাকা ইউনিভার্সিটি, আয়ত্ত করতে পারি, কারণ এটা তো আসলে কেউ জানে না তারা ছাড়া। ওকে, তাহলে এটা যারা যারা বি দিচ্ছেন, 18 যারা যারা বি দিচ্ছেন, তারা হচ্ছে 0.25 মাইনাস খাবেন। 1 নম্বর তো পাবেন না, 0.25 নেগেটিভ। গ্রাহকদের সময় মতো পণ্য সরবরাহ। তারপর আসে আইএসও এর পুনরূপ কি? ফার্স্ট পেপারের 7ম অধ্যায় থেকে আসছে, 7, ইজি প্রশ্ন। আইএসও 1947 সালে গঠিত হয়
আইএসও এটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত, ঠিক আছে। আইএসও এটার 1974 সালে বাংলাদেশ এটার সদস্যপদ লাভ করে। এটা হচ্ছে পণ্য নিয়ন্ত্রণকারী, পণ্যের আমাদের যে মান আছে না, যে পণ্যের মান নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান, পণ্যের মান নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ওকে, এটা সনদ দিয়ে থাকে পণ্য সম্পর্কে, ঠিক আছে। এই পণ্যটা কোয়ালিটি বেস্ট, এটা ভালো প্রোডাক্ট, এটা দেখলে আমরা বুঝি। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, ওকে, আইএসও, কিন্তু উত্তরটা হচ্ছে আইওএস, এভাবে মনে রাখবেন, আইওএস। এটা পুনরূপটা বলবেন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। ইজি এমসিকিউ, কারণ এটা অনেক পড়ছেন। এটা উত্তর কি হবে? এটা উত্তর হবে হচ্ছে আমাদের সি, এটা উত্তর হবে সি। আচ্ছা, এটা উত্তর হবে সি, ভেরি গুড। নিচের কোনটি উৎপাদন ব্যবস্থাপনার কাজ নয়? শুনেন, উৎপাদন ব্যবস্থাপনা আবার ফার্স্ট পেপারে পঞ্চম অধ্যায়। অনেকে বলে না স্যার, অনেক বড় ভাইরা আপনাদের যারা দেখেছে 2-3 বছর আগে পরীক্ষা দিচ্ছে, তারা চিন্তা করে মার্কেটিং শুধু সেকেন্ড পেপার পড়বে তাইলেই হয়ে যাবে। ভুলেও করবেন না। এটা কিন্তু ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায়ের প্রশ্ন দেখছেন 2-3টা আসছে, এই জন্য ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইকুয়াল এখন মূল্যায়ন করতে হবে। উৎপাদন ব্যবস্থাপনার কাজ পণ্য ডিজাইন করা। উৎপাদন ব্যবস্থাপনার কাজ নতুন নিয়মাবলী তৈরি করার সাথে সম্পর্কিত। উৎপাদন ব্যবস্থাপনার কাজ কারখানা বিন্যাসের সাথে সম্পর্কিত। এছাড়া উৎপাদন ব্যবস্থাপনা আরো অনেক কাজ আছে, পণ্য পরিকল্পনা করা, কাঁচামাল কিভাবে সংগ্রহ করবে তার চিন্তা করা, সবকিছু করা। কিন্তু বিক্রয় পরিকল্পনা এটা উৎপাদন ব্যবস্থাপনার কাজ না, এটা হচ্ছে বিপণনের কাজ করতে পারেন, বিপণনের কাজ তারা করবে, উৎপাদন করবে না। উৎপাদন পণ্য ডিজাইন করবে, নতুন নিয়মাবলী পণ্য সম্পর্কে তৈরি করবে, কিছু যেগুলো তৈরি করতে গেলে লাগবে, কারখানা বিন্যাস করবে। কারখানা বিন্যাসের কাজ হচ্ছে স্থানের সঠিক ব্যবহার করা কারখানার সাথে, কারখানার স্থানের, কিন্তু বিক্রয় পরিকল্পনা করবে না। এটা কোথা থেকে আসছে? পঞ্চম অধ্যায় থেকে আসছে, 5th অধ্যায় ফার্স্ট পেপারের। ওকে, এরপর আসি, নিচের কোনটি উৎপাদনের উপাদান নয়? উৎপাদনের উপাদান নয় কোনটি? উৎপাদনের উপাদান, ওকে, আমরা জানি উৎপাদনের উপাদান হচ্ছে 4টি: ভূমি, প্রাকৃতিক উপাদান, শ্রম, গতিশীল উপাদান, মূলধন, যন্ত্রপাতি এবং টাকা পয়সার সাথে সম্পর্কিত, এবং সংগঠন, যেটা 3টা উপাদানকে একসাথে করে। এই 4টা, এটা আসছে কোন অধ্যায় থেকে? প্রথম পত্রের সেকেন্ড অধ্যায়। তার মানে ফার্স্ট পেপারটা কত গুরুত্বপূর্ণ দেখছেন। ওকে, তাহলে এইখানের মধ্যে দেখেন এই পেজটা লাগছে এই জায়গায়, ভূমি এখানে এসছে, শ্রম এটাও ঠিক আছে, প্রযুক্তি আর উদ্যোগ এটা তো নাই, এটা তো নাই। এখন এটা কি? অনেকে প্রযুক্তি বলে, অনেকে উদ্যোগ বলে। ওকে, উদ্যোগটা সংগঠনকে বুঝাইছে, এখানে উদ্যোগটাকে সংগঠন বোঝানো হয়েছে, ঠিক আছে। এই জন্য এটা উত্তরটা এটা নিয়েছে, উদ্যোগ। বলবেন স্যার আপনি কিভাবে বুঝলেন? ওই যে আমি বললাম আমাদের স্টুডেন্ট ডিউতে 10তম হয়েছে, 10th জিহাদুল ইসলাম, তার থেকে আমি উত্তর মিলিয়ে নিয়েছি। সেও উত্তর দিয়েছে উদ্যোগ, এবং এটা উত্তরটা উদ্যোগী নিয়েছে, কারণ সে 12তে 12 পেয়েছে, আমাদের ক্লাস করে 12তে 12 পেয়েছে। বুঝতে পারছেন? মার্কেটিং এ, অ্যাকাউন্টিং এ 12তে 12 টোটাল। তার এসএসসি তে এ প্লাস ছিল না, কিন্তু সে 104.25 নাম্বার পেয়েছে। বুঝতে পারছেন? তার যদি এ প্লাস থাকতো, সে দশম না, সে হয়ে যেত পঞ্চম, যদি 2টা এ প্লাস থাকতো। ওকে, তারপর আসেন, এরপর আসি, তার মানে এটা উপাদান নয় কোনটা? প্রযুক্তি। ওকে, ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় কাজকে কি বলে? পণ্য ক্রয় বিক্রয় কাজ নরমালি ক্রয় বিক্রয় কাজকে বলা হয় ট্রেড। ক্রয় বিক্রয় কাজ হচ্ছে ট্রেড। আচ্ছা, এখন ইন্টারনেটের মাধ্যমে ক্রয় বিক্রয় কাজকে কি বলে? এটা হচ্ছে ই বিজনেস। ই বিজনেস হচ্ছে পুরো একটা বড় শাখা, বিশাল শাখা। ই পোর্টাল, ই পেপল, ই কমার্স। ওই যে কমার্স যেহেতু আছে আর ভাবা লাগবে না, ই কমার্স। ইন্টারনেটের মাধ্যমে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করাকে কি বলা হয়? ই কমার্স। এখন ই কমার্স সাইটগুলো অনেক বড় হয়েছে, তাই না? এবং বাংলাদেশে ই কমার্স সাইটগুলো ভালো ব্যবহার হয়, এখন অনেকে পণ্য কিনে ইন্টারনেটের মাধ্যমে। এটা সহজ আসছিল, এটা ইজি আসছিল প্রশ্নটা। সব তো ইজি দেয় না, কিছু প্রশ্ন ইজি দেয়, কিছু কনফিউশন দেয়, কিছু কঠিন দেয়।
মজুতকরণের প্রাথমিক কাজ কি? মজুত, এই যে আমরা সংরক্ষণ করি কেন, ওয়াই? প্রথম কাজ কি? প্রাথমিক কাজ, মূল কাজ না। ক্রেতা আকর্ষণ, এ তো বিজ্ঞাপনের কাজ। ক্রেতা আকর্ষণ করবে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে। ক্রেতা সন্তুষ্টি মজুত করার মাধ্যমে তো সম্ভব না। এটা আপনি ভ্যালু সৃষ্টি করবেন, তাকে তার রুচি বুঝে, তারপর সে এমনি সন্তুষ্টি হবে। ক্রেতা প্রচারণার সাথে সম্পর্ক না, এটা বিজ্ঞাপনের সাথে, প্রচার প্রচারের সাথে সম্পর্কিত বিজ্ঞাপন। পণ্যে সুরক্ষা দেওয়া, পণ্যটাকে সুরক্ষিত রাখা, এটা হচ্ছে সংরক্ষণের কাজ, যেন নষ্ট না হয়ে যায়। শীতকালের পণ্য গ্রীষ্মকালে রেখা দিব, ওকে, এটা নষ্ট হওয়া। ইজি প্রশ্ন আসছে, এটা বেসিক থেকে চিন্তা করলেই হয়। আপনি যদি বেসিক থেকে চিন্তা করেন তাইলেই হবে। লাস্ট এই দেখি, 4P এর প্রবর্তক কে? 4P আপনারা অনেকেই জানেন। 4P এর জানক কে? আপনারা অনেকেই পড়ছেন এইচএসসি তে, নেল এইচ বর্ডেন। এটা ভুলা যান। নেল এইচ বর্ডেন প্রথম ধারণা দিছিলেন, ঠিক আছে, তিনি প্রথম ধারণা দিছিলেন বিপণন মিশ্রণের সম্পর্কে। তবে 4P এর প্রবর্তক, প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন, সেটা হচ্ছে ইজে ম্যাকার্থি। এনাকে বলা হয় প্রবর্তক বা এর জনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 12টা এমসিকিউর মধ্যে এই বছর 11টা এমসিকিউই দেখা গেছে ক্লাসের পড়ানো থেকে মোটামুটি কমনই আসছে। ওই একটা নিয়ে একটু ডাউট ছিল, ঠিক আছে। আর প্রথম যে প্রশ্ন করছিল 12টার মধ্যে 12টা এমসিকিউই ইনশাল্লাহ বলতে পারবো প্রমাণ সহ আমার ক্লাস থেকেই কমন আসছিল। নিঃসন্দেহে আপনি মার্কেটিং বিষয়টাকে ভালো করতে চাইলে বেসিক ক্লিয়ার করতে হবে। এবার বলেন, এই 12টার মধ্যে কার কয়টা হয়েছে? এই যে পরবর্তীতে নতুন প্রশ্নে 12টার মধ্যে কার 9টা প্লাস হয়েছে, কার 6 প্লাস হয়েছে? যার 9 প্লাস সে বেস্ট, যার 6 প্লাস তা চলবে। দেখি কার কয়টা হয়েছে, একটু দেখি। চিন্ময় রয়, তার 9টাই হয়েছে, মাশাআল্লাহ, খুবই ভালো। কবি ভাই 9টা হয়েছে। আক্তা সাকিব, হ্যাঁ তাও ভালো, 10টা হয়েছে, মাশাআল্লাহ। তৌফিকুর রহমান, তার তো পড়াশোনা শেষ, আপনার মার্কেটিং করা লাগবে না তাইলে আর। এখনই আপনার যদি হয়ে যায় 12-10টা, তাহলে তো অনেক সমস্যা, তাহলে আপনি অনেক আগায় গেছেন। 8টা হয়েছে, 8টা হয়তো স্বাভাবিক, 10টা হয়েছে, বাহ, তাদের তো 10টা আবার এত এত হয় কিভাবে? মাসুমা আক্তার, তো দেখেছে আপনাদের পড়াশোনা এগিয়ে গেছেন আপনারা। 10টা হয়েছে তৌফিকুর, আচ্ছা। নাজমুস সাকিব আদি, 24টার মধ্যে 24টা হয়েছে। এ তো দেখি যে অসম্ভব, এটা কিভাবে সম্ভব? এর নাম তো পরিবর্তন করে আপনার অনন্ত জলিল রাখা উচিত। এবারও 11টা হয়েছে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা তারপরে দেখি 7টা হয়েছে। 6টা 7টা হওয়া স্বাভাবিক, কারণ আপনারা তো অনেক কিছু পড়েন নাই। 6-7টা হওয়া তো স্বাভাবিক। 8টা 9টা হলে ভালো, কিন্তু 10টা 11টা হয়, এটা আবার কিভাবে সম্ভব? সে তো আপনারা তো পড়াশোনা করছেন নাকি, তাহলে মানে আপনারা মনে হয় অ্যাডভান্স করে রাখছেন আগে থেকেই। তারপর আসেন, এইবার আসছি আমরা আরইউর প্রশ্ন দেখি। হ্যাঁ, আরইউর প্রশ্ন 24-25 সেশনে প্রথমবার আসছে। এত কনফিউজিং, এত কয়েকটা 2-3টা এমসিকিউ খুবই কঠিন আসছে। আমার 12টার মধ্য থেকে ক্লাস থেকে 8টা কমন পড়ছে হুবহু, আর 2টা অনুমান করা যায়, কিন্তু বাকি 2টা খুবই বাইরে থেকে আসছে, সম্ভবই না। এবার বলেন দেখি, এখান থেকে দেখেন 5টা হয় কিনা, এই 12টার মধ্যে থেকে 5টা হয় কিনা দেখেন। প্রতিষ্ঠানের পণ্য ডিজাইন করে কে? প্রতিষ্ঠানের পণ্য কে ডিজাইন করে থাকে? প্রতিষ্ঠানের পণ্য ডিজাইনটা কে করে? 25, হ্যাঁ। উৎপাদন বিভাগের না, আসলে পণ্য ডিজাইনটা কারা করবে? তারা প্রকৌশলী, তারা পণ্য ডিজাইন করতে পারে। উৎপাদকরা কি পণ্য ডিজাইন করতে পারবে? প্রকৌশলী যারা আছে, তারা প্রকৌশল, তারা করতে পারে। তারা এই বিষয়ে এক্সপার্ট, তারা কারিগরি বিভাগ, ঠিক আছে, কারিগরি বিভাগ। ওকে, আচ্ছা, ঠিক আছে।
তাহলে উত্তর হবে কি কারিগরি বিভাগ। প্রতিষ্ঠানের পণ্য ডিজাইন করে দায়িত্ব থাকে কে? কারিগরি বিভাগ। ওকে, দেখছেন ওই পণ্য ডিজাইন হতে থেকে দুইটা এসে পড়ছে প্রশ্ন রাজশাহীতে। ওকে, এরপর আসেন পণ্য ডিজাইনের সর্বশেষ ধাপ কোনটি? একদম বেসিক, এটা হচ্ছে একদম বেসিক থেকে প্রশ্ন আসছে, এটাও সহজ। শোনেন আমরা একটু পড়ি। সবার প্রথম হচ্ছে উদ্যোগ গ্রহণ, তারপরে হচ্ছে ধারণার উন্নয়ন, 3 নম্বর হচ্ছে সামর্থ্য বিশ্লেষণ, সামর্থ্য বিশ্লেষণ, 4 নম্বর হচ্ছে পরীক্ষামূলক উৎপাদন, 5 নম্বর হচ্ছে চূড়ান্ত উৎপাদন। এই হচ্ছে 5টা ধাপ। সর্বশেষ চূড়ান্ত উৎপাদন। যেমন আমি কি আমার পণ্যের ডিজাইন করব, প্রথমত এরকম আপনি টি শার্টের ব্যবসা করেন, টি শার্ট, তা আপনি যেটা করছেন টি শার্টটা কি আমি ডিজাইন করব, প্রথমত হ্যাঁ কিংবা না, পছন্দ করলেন না আমি করি, তাইলে ডিজাইন করলেন এবং করলেন কি জুলাই আগস্ট এরকম এরকম দিলেন, বাস। এখন ডিজাইন করলেন, উদ্যোগ গ্রহণ, আপনি ডিজাইন করবেন কি না, হ্যাঁ নাকি না। 2 নম্বর ধারণা উন্নয়ন, এজন্য বাজার গবেষণা করতে হবে, বাজার গবেষণা করবেন, কাস্টমারদের রুচি কেমন, প্রতিযোগিতায় পণ্য ডিজাইন করছে কিনা, কি হবে, কেমন করলে ভালো হয়। ওকে, তারপরে আপনার সামর্থ্য বিশ্লেষণ, কি আর্থিক সামর্থ্য আছে কিনা প্লাস কারিগরি সামর্থ্য আছে কিনা, এটা যাচাই বাছাই করবেন। তারপরে কি করবেন, এরপরে পরীক্ষামূলকভাবে প্রথম 100 পণ্য উৎপাদন করেন, 100 পিস, 100 পণ্য উৎপাদন করে দেখেন বিক্রি হয় কিনা, সবাই কিনতেছে কিনা। যদি কিনে তাহলে আপনি একসাথে 20,000 পিস উৎপাদন করবেন, সমস্যা নাই। কিন্তু আগে যদি 20,000 পিস উৎপাদন করেন তাহলে যদি কেউ না কিনে তখন তো আপনার মাথায় বাস। এই জন্য আগে পরীক্ষামূলক উৎপাদন করতে হয়, পরে চূড়ান্ত উৎপাদন করতে হয়। তাহলে সর্বশেষ ধাপ চূড়ান্ত উৎপাদন আর প্রথম ধাপ উদ্যোগ গ্রহণ। ক্লিয়ার কিনা জানান এটা আমাকে, তাহলে আমি পরেরটায় যাব। তাহলে আমি পরেরটায় যাব, যে পণ্য ডিজাইনের সর্বশেষ ধাপ। এটা আমাদের ঢাকা বোর্ডে এবার আসছে, তাই নাকি? খুবই ভালো। পণ্য ডিজাইনের সর্বশেষ ধাপ কোনটি? এটা হচ্ছে চূড়ান্ত উৎপাদন। এগুলো বেসিক প্রশ্নে আসছে এটাও। জীবন বীমা পলিসি কোন ধরনের পণ্য? জীবন বীমা, তারপরে হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্র, সমাধি পাথর, বিশ্বকোষ, মানচিত্র, এই সকল পণ্য সম্পর্কে আমাদের ধারণা কম থাকে। এখান থেকে আমাদের কি ধারণা কম থাকে বা আমাদের আগ্রহ থাকে না, এগুলো কেনার ক্ষেত্রে আমাদের কোনো আগ্রহ থাকে না, কেনার কথা ভাবি না, চিন্তা করি না, মনে করি দরকার নাই, অপচয়, কোনো প্রয়োজন নাই, ডিকশনারি কিনবো কেন, আমার মোবাইলে তো ডিকশনারি আছে, এরকম। এইটা মূলত হচ্ছে আপনার এই জীবন বীমা পলিসিও কেউ করতে চায় না। এগুলো হচ্ছে অযাচিত পণ্য, যে সকল পণ্য আমাদের আশেপাশেই আছে, কেনার কথা ভাবি না বা কেনার কথা চিন্তা করি না। সুবিধাজনক পণ্য, যেগুলো আমাদের আশেপাশে সুবিধাজনক স্থানে পাওয়া যায়, যেমন এটার মধ্যে 4টা আছে, আমাদের আবশ্যক পণ্য, জরুরি পণ্য, শপিং পণ্য, লোভনীয় পণ্য আর সরবরাহ পণ্য। তাই এটা হবে না। শপিং পণ্য, যে সকল পণ্য ক্রয়ের আগে অনেক চিন্তা ভাবনা আমরা করি, যেমন টিভি, ফ্রিজ, রেডিও, টেলিভিশন, শাড়ি, এগুলো। বিশেষ পণ্য বা বিশিষ্ট পণ্য, যেগুলোর একটা ব্র্যান্ড আনুগত্য আছে, আলাদা একটা পরিচিতি আছে, সেগুলো হচ্ছে বিশেষ ধরনের পণ্য, যেমন রোলেক্স ঘড়ি, যেমন হচ্ছে আমাদের আইফোন। অযাচিত পণ্য, এটা হচ্ছে জীবন বীমা পলিসি। ইজি প্রশ্ন আসছে। আচ্ছা দেখি কার কয়টা হয়। বিজ্ঞাপনের মাধ্যমে যে ধরনের যোগাযোগ হয়। ওকে, শোনেন, বিজ্ঞাপন হচ্ছে অর্থ প্রদত্ত মাধ্যম, এবং নৈর্ব্যক্তিক উপস্থাপন। তারপরে হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে যে ধরনের যোগাযোগ সৃষ্টি হয়, অর্থ প্রদত্ত মাধ্যম, নৈর্ব্যক্তিক উপস্থাপন, একমুখী,
যোগাযোগ, একমুখী যোগাযোগ ব্যবস্থা নির্দিষ্ট উদ্যোক্তা থাকে, নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক এটা করা হয় এবং এটার উদ্দেশ্য হচ্ছে জনগণকে পণ্য সম্পর্কে জানানো, জনগণকে অবহিতকরণ, কাস্টমারকে অবহিতকরণ, জানানো পণ্য সম্পর্কে যে এই আমাদের নতুন একটা কোর্স আসছে, বিজনেস স্কোয়াড নামে একটা কোর্স আছে সি ইউনিটের, এখানে ৩৫০০ টাকায় সি ইউনিটের শিক্ষার্থীদের ৭-৮ মাস পড়ানো হয় এবং সবচেয়ে ভালো একটা সেবা দিতে হয় বা সেবা দেওয়া হয়। এই যে আমি আপনাদেরকে বললাম আমাদের কোর্স প্ল্যান সম্পর্কে আপনাদের জানাইলাম, এটা হচ্ছে বিজ্ঞাপনের উদ্দেশ্য, ঠিক আছে? এটা অর্থ প্রদত্ত মাধ্যম, টাকা দিয়ে করা হয়। আর অর্থ প্রদত্ত ব্যতীত হলে সেটা কিন্তু আমাদের কি হবে, সেটা হবে প্রচার। অর্থ প্রদত্ত না হলে প্রচার। নৈর্ব্যক্তিক উপস্থাপন, একমুখী যোগাযোগ, এগুলো হচ্ছে বিজ্ঞাপনের বৈশিষ্ট্য। কি হবে? একমুখী। আর দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা হচ্ছে শুধু ব্যক্তিক বিক্রয়, একজন ব্যক্তির কর্মকর্তার কাছে গিয়ে তার সাথে একসাথে কথাবার্তা বলে, এই যে দুইজন কর্মকর্তা, এই একজন কর্মকর্তা আরেকজন শিক্ষার্থীকে বলবেন এই বিজনেস করে কোর্স কিনছস, কই না কিনি নাই, তো কি না আমি তো কিনেছি, তো ভালো পড়ায়। এই যে একজন আরেকজনকে প্ররোচিত করে সরাসরি ভাবে, যদি অর্থ প্রদত্ত ব্যতীত হয় সেটা প্রচার। আর আমি নিজে চাই যদি আপনাকে বলি হে তুমি আমাদের কোর্সটা কিনো, এটা ভালো কোর্স, স্যার আমি এখন না পরে কিনবো, কিনে ফেলে, তো এখন ভর্তির অফার চলছে, এই যে আপনাকে আমি বললাম যে সরাসরি গিয়ে কথা বলে, সেটা হচ্ছে দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা, যেটা হচ্ছে ব্যক্তিক বিক্রয়ের ক্ষেত্রে হয়, কিন্তু বিজ্ঞাপনটা একমুখী। ওকে, এরপর আসেন ভোক্তামুখী। ভোগমুখী বিক্রয় প্রসার কোনটি? ভোক্তামুখী বিক্রয় প্রসার, হ্যাঁ ভোগমুখী ভোক্তামুখী, হ্যাঁ ওকে, ভোক্তামুখী বিক্রয় প্রসার। ভোক্তামুখী বিক্রয় প্রসার কোনটি? শোনেন, বিক্রয় প্রসার মূলত দুই ধরনের ভাবে আছে, একটা ভোক্তামুখী বিক্রয় প্রসার, একটা ব্যবসায়ী বিক্রয় প্রসার। ভোক্তামুখী বিক্রয় প্রসার দ্বারা বোঝানো হয় যারা ভোক্তা তাদের মধ্যে একটা আগ্রহী সৃষ্টি করা, আগ্রহী সৃষ্টি করা, পণ্য ক্রয়ে তাদের মধ্যে একটা উদ্দীপনা বাড়ানো, উদ্দীপনা বৃদ্ধি। তাহলে প্রশিক্ষণ, প্রশিক্ষণ দেওয়ানো হয় যারা কর্মী থাকে বা কাজ থাকে, যারা কাজ করবে প্রতিষ্ঠানে কাজ করে তাদের, তাহলে এটা হবে না। বোনাস প্রদান, এটা হচ্ছে কর্মীদের দেওয়া হয় যারা আমাদের বিপণনের কাজ করে থাকেন। গিফট, এটাও তাদের দেওয়া হয়। নমুনা বিতরণ, এটা হচ্ছে ভোক্তামুখী বিক্রয় প্রসার। যেমন আমি একটা শ্যাম্পু আনলাম বাজারে, এই শ্যাম্পুটা এখনো বাজারে আসে নাই, বা একটা বিস্কিট আনলাম, এখন আমি করলাম কি, বিস্কিট দেখলাম, এই বলতেছি ভাই এই একটা শ্যাম্পু নিয়ে যান, একটা নতুন শ্যাম্পু বিএস বিজনেস স্কোয়ার নামে একটা শ্যাম্পু আছে। বিস্কিট আনলাম, এই বিজনেস স্কোয়ার একটা বিস্কিট আছে, সবাই ভাই একটু বিস্কিট খেয়ে যান, বিজনেস স্কোয়ার থেকে বিস্কিট একটু খেয়ে দেখেন কেমন লাগে। এই যে আমি নমুনা বিতরণ করতেছি সবাইকে দিচ্ছি, এতে কি হবে, বিস্কিটটা আপনি খেয়ে দেখলেন আরে ভালোই তো বিস্কুট, আবার সাবানটা দিয়ে বললেন এই বিজনেস স্কোয়ারের সাবান তো অনেক ভালো, তাহলে কি হবে, আপনার মধ্যে একটা ধারণা জন্মাবে, পণ্য কিনতে আপনি আগ্রহী হবেন। এই যে আপনাকে ভোক্তাকে পণ্য ক্রয়ে আগ্রহী সৃষ্টি করে, সেগুলো হচ্ছে আমাদের ভোক্তামুখী বিক্রয় প্রসার। এছাড়া আর কি আছে? এছাড়া আছে হচ্ছে আপনার ভোক্তামুখী বিক্রয় প্রসারের মধ্যে নমুনা বিতরণ, তারপর হচ্ছে বিশাল মূল্য ছাড়, ১,০০০ টাকা এখন ছাড় চলতেছে ১৭ তারিখ পর্যন্ত। তারপরে হচ্ছে আপনার যে একটা কিনলে একটা ফ্রি, আপনি কোর্স কিনবেন বই ফ্রি, এরকম করে লোভ দেখানো, এগুলো হচ্ছে ভোক্তামুখী বিক্রয় প্রসার। ঠিক আছে, আচ্ছা তারপরে আসি, কোন পণ্যের মূল্য বারবার পরিবর্তন হয়? এইটা কেউ পারবেন কিনা দেখি, আমি এটা দেখি কিভাবে বলেন, কেউ এটা এক্সপ্লেন করতে পারেন কিনা। ৩০ নম্বরটা, ওকে দেখি এটা কে বলতে পারেন ৩০ নম্বরটা। ওকে, আচ্ছা দেখি এক 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 একটা বলতেছেন যে কোন পণ্যের মূল্য বারবার পরিবর্তন হয়।
জানি না এক একজন এক একটা উত্তর দিবেন। আসলে এখন উত্তরটা যে রাজশাহী উত্তর তো প্রকাশ করেন না কোনটা উত্তর নিয়েছে। তবে আমি বই পড়ে যেটা দেখলাম, মানে কোন পণ্যের মূল্য বারবার পরিবর্তন হয়। দেখা যায় আপনার যে শাকসবজি আছে না, শাকসবজি বা অস্থিতিশীল যে দামগুলো, অস্থিতিশীল, যেমন আপনি লেবু চিন্তা করেন, লেবুর কথা বলেন, লেবু কোন সময় 10 টাকা হালি, 20 টাকা হালি, 50 টাকা হালি, 40 টাকা হালি, 80 টাকা হালি, 120 টাকা হালি দেখি আমি। কেন? একটা লেবু, এক হালি লেবুর দাম 120 টাকা হয়ে যায়। এগুলো ভোগ্য পণ্যে ঠিক আছে, তবে কৃষি পণ্যের মধ্যে যে ভোগ্য পণ্যগুলো আছে সেগুলো সবচেয়ে বেশি উত্থান পতন হয়, দাম খালি বাড়ে কমে কমে বাড়ে। অনেক ভোগ্য পণ্যের দাম স্থির থাকে, স্থির। রুটি 15 টাকা করে, 15 টাকা করে অনেক দিন ধরেই, কিন্তু আজকে পেঁয়াজ 40 টাকা, কালকে 80 টাকা, কালকে 50 টাকা, পরশুদিন 60 টাকা, উল্টা পাল্টা দাম বাড়ে কমে। এটা ভোগ্য পণ্যের চেয়ে কৃষি পণ্য নেওয়াটাই বেস্ট অপশন, বেস্ট। আমি বলি না যে এটাই 100% হবে, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় তো জানে না, যে আমি জানি না কোনটা নিছে উত্তর, তবে এইটার কাছে আমার কাছে বেশি প্রেফারেবল মনে হয়েছে। ঠিক আছে, তাহলে এটা কোন পণ্যের মধ্যে বারবার পরিবর্তন হয়? কৃষি পণ্য দিবেন, কৃষি পণ্য। আচ্ছা, তারপরে আসি আমরা, তারপরে দেখি বিপণন কার্যাবলীর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়। শোনেন, বিপণন কার্যাবলীর মধ্যে কি কি অন্তর্ভুক্ত আছে আমি বলি। যে আপনি বাজার গবেষণা কিভাবে করবেন, পণ্যের উন্নয়ন কিভাবে করবেন, পণ্যের মূল্য কিভাবে নির্ধারণ করবেন, এগুলো অন্তর্ভুক্ত আছে। কিন্তু ওই একটা আছে না উৎপাদন কার্যাবলী, উৎপাদন, উৎপাদন যে ব্যবস্থাপনা আছে, উৎপাদন, উৎপাদন কাজের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের, উৎপাদন ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত কি, উৎপাদন ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের কাঁচামাল সংগ্রহ। এই কাঁচামাল সংগ্রহটা, এটা হচ্ছে আমাদের বিপণন কার্যাবলীর অন্তর্ভুক্ত না, এটা অন্তর্ভুক্ত নয়, এটা হচ্ছে উৎপাদন কার্যাবলীর অন্তর্ভুক্ত। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের উৎপাদন কার্যাবলীর অন্তর্ভুক্ত। আর বিপণন কার্যাবলীর অন্তর্ভুক্ত কি কি? বাজার গবেষণা, পণ্য উন্নয়ন, মূল্য নির্ধারণের সাথে সম্পর্কিত। আর উৎপাদন হচ্ছে কাঁচামাল সংগ্রহ করে, উৎপাদন ব্যবস্থাপনা, পণ্য কাঁচামাল সংগ্রহ, এখান থেকে শুরু করে পরিকল্পনা, নিয়ন্ত্রণ কার্যাবলী, মান নির্ধারণ, সব কাজ হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। এটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার কাজ। এরপর আসে, কে উৎপাদনমুখী উৎপাদন প্রক্রিয়ায় অর্থনৈতিক মূল্য তৈরি করে? কে উৎপাদন প্রক্রিয়ায় অর্থনৈতিক মূল্য তৈরি করে? কে? উৎপাদন 4টা উপাদান আছে, ভূমি, শ্রম, মূলধন, সংরক্ষণ, সম্পদ, উপকরণ, কাঁচামাল, শ্রম। অর্থনৈতিক মূল্য তৈরি করে কে? উৎপাদনমুখী উৎপাদন প্রক্রিয়ায় কে উৎপাদন প্রক্রিয়ায় অর্থনৈতিক মূল্য তৈরি করে? উৎপাদন প্রক্রিয়ায় অর্থনৈতিক মূল্য তৈরি করে। শোনেন, অর্থনৈতিক মূল্য তৈরি করবে কিভাবে? শ্রমিক তার দক্ষতা, যোগ্যতা, মেধা, সৃজনশীলতা দিয়ে অর্থনৈতিক মূল্য তৈরি করে আপনার শ্রম, শ্রমের সাহায্যে। এবং শ্রম এটা হইতে হবে অর্থ উপার্জনের উদ্দেশ্যে কার্যাবলী, অর্থ উপার্জনের উদ্দেশ্য থাকা লাগবে, না তো হবে না। অর্থ উপার্জনের উদ্দেশ্য, ঠিক আছে, শ্রম হবে কি, অর্থ উপার্জনের উদ্দেশ্য থাকা লাগবে। তাই এটা উত্তর হবে শ্রম। এটা এইচএসসি লেভেলের প্রশ্ন থেকে আসছে, অধ্যায় 2 থেকে, উৎপাদনের উপকরণ। 6/8 নিট 25, এটি কোন ধরনের বার্তা? এটা কোন ধরনের বার্তা? 6/8 নিট 25, এটি কোন ধরনের বার্তা? কে বলতে পারবেন? ওকে, আমি একটা করে বলে আসি। পরিমাণগত বার্তা কাকে বলে? পরিমাণগত বার্তা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ পণ্য ক্রয় করলে তার সাথে বার্তার সম্পর্ক। যেমন হচ্ছে এরকম, সাপোজ এই যে 20,000 টাকার পণ্য কিনলে 5% বার্তা, 30,000 টাকার পণ্য কিনলে 8% বার্তা, কিন্তু তার চেয়ে কম কিনলে বার্তার পরিমাণ 0%। এটা হচ্ছে পরিমাণগত বার্তা। মৌসুমী বার্তা কাকে বলে? মৌসুমী বার্তা হচ্ছে, যেমন শীতকালের পণ্য যখন গ্রীষ্মকালে আসে তখন কি হয়, দামটা
100 টাকা বা 200 টাকা কম রাখা হয়, এটা হচ্ছে মৌসুমী বাট্টা। এক মৌসুমের পণ্য আরেক মৌসুমে যে ছাড় দেওয়া হয়, কারণ এখন গরমকাল চলতেছে, শীতকালে জামা কাপড় কে কিনবে না, এই জন্য ছাড় দেওয়া হয়। নগদ বাট্টা, দ্রুত অর্থ পরিশোধ করার জন্য যে বাট্টা দেওয়া হয়, হিসাব বিজ্ঞান আপনারা পড়ছেন না? দ্রুত অর্থ পরিশোধ করার জন্য যে বাট্টা দেওয়া হয় তাকে নগদ বাট্টা বলে। যেমন হচ্ছে 6/8, 8 দিনের মধ্যে পরিশোধ করলে 6% বাট্টা পাবা, নয় 25 দিনের মধ্যে পরিশোধ করা লাগবেই। তাহলে এই যে দ্রুত অর্থ পরিশোধ করা বোঝাচ্ছে, দ্রুত অর্থ পরিশোধ করলে বাট্টা পাবেন, তাহলে নগদ বাট্টা। আরেকটা কার্যভিত্তিক বাট্টা, যারা আপনার প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মী, যারা আপনার হচ্ছে মানে আপনার প্রতিষ্ঠানের যে কর্মী থাকে, যেমন হচ্ছে পাইকাররা যারা পণ্য বিক্রি করবে, এজেন্ট, তাদেরকে খুশি করার জন্য যে বাট্টা দেওয়া হয়, যে তুমি যদি আজকে 10টা মোবাইল সেল করতে পারো, তোমাকে আমি বাট্টা দিব। কার্যভিত্তিক পাইকার খুচরা বিক্রেতাদের, এটা হচ্ছে কার্যভিত্তিক বাট্টা। তাহলে এটা হচ্ছে কোন ধরনের বাট্টা? নগদ বাট্টা। কোনটি পণ্য ভোগ্য, কোনটি ভোগ্য পণ্য হবে? পণ্য ভোগ্য না, কোনটি ভোগ্য পণ্য? আচ্ছা যাই হোক, ভোগ্য পণ্য, কাঁচামাল সরাসরি ভোগ করা যাবে? ভোগ করা যায় না। খুচরা যন্ত্রাংশ, এটাও সরাসরি ভোগ করা যাবে না। কাঁচা পাট সরাসরি ভোগ করা যায় না। এটা মণিহারিটা এখানে উত্তরটা নিয়েছে, আর এই উত্তরটা করছিল খালিকুজ্জামানের বইয়েও এটা আছে, মণিহারি উত্তর দিয়ে 3 নম্বর প্রশ্নটা ছিল এই ভোগ্য পণ্যের অধ্যায়ের ক্ষেত্রে। তো এই কাঁচা পাট সরাসরি ব্যবহার করা যায় না, খুচরা যন্ত্রাংশ, কাঁচামাল, এগুলো হচ্ছে আমাদের শিল্প পণ্যের অন্তর্ভুক্ত, শিল্প। আর মণিহারিটা ভোগ্য পণ্য। আর জানেন তো ভোগ্য পণ্যের বন্টন প্রণালী দীর্ঘ হয়, এটার বন্টন প্রণালী দীর্ঘ হয়, আগেই বলছি দীর্ঘ হয়, কেননা ভোগ্য পণ্যের ভোক্তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে। ভোগ্য পণ্যের বন্টন প্রণালী কি হয়? দীর্ঘ হয়। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে এক মিনিট, একটু বাকি আছে, আর একটু। ভোগ্য পণ্য, ওকে, এটা শেষ হয়েছে, তারপরে এটা দেখেন, ওকে, আর একটু আছে। এটা দেখেন, ক্রেতাদের জন্য বিপণন কি সৃষ্টি করে? বিপণন হচ্ছে ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে। ভ্যালু মানে হচ্ছে সুবিধা। একই প্রশ্ন আসছে অনেকবার, দেখছেন এই প্রশ্নটা তো ঢাকা ইউনিভার্সিটি তো আসছে, রাজশাহী ইউনিভার্সিটি তো আসছে, একই প্রশ্ন অনেক সময় কমন আসে। হ্যাঁ, বিপণন ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে। ভ্যালু কি? পণ্যের মান, সেবা, মূল্যের সমন্বয়ে পণ্য সম্পর্কে ক্রেতার মনোভাব। ভোক্তা বাজারের প্রধান ক্রেতাকে, ভোক্তা বাজার, শিল্প বাজার, বাজার দুই ধরনের। ভোক্তা বাজারের প্রধান ক্রেতাকে, শিল্প বাজারের ক্রেতাকে। শোনেন, শিল্প বাজার যেটা, সেই বাজারের ক্রেতা হচ্ছে 4টি, যেমন উৎপাদকের বাজার, তারপর হচ্ছে পুনঃ বিক্রেতার বাজার, পাইকারি খুচরা, পুনঃ বিক্রেতার বাজার। শিল্প বাজারে হচ্ছে আরেকটা ব্যবসা, এই যে প্রাতিষ্ঠানিক বাজার আর সরকারি বাজার, প্রাতিষ্ঠানিক এবং সরকারি, এই 4টা। আচ্ছা, এরা ভোক্তা বাজারের প্রধান ক্রেতা, তার মানে এরা শিল্প বাজারের ক্রেতা, সরকার শিল্প বাজারের, প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক বাজার শিল্প বাজারের, সংস্থা আর ব্যক্তি, তাহলে প্রধান ক্রেতা হচ্ছে ব্যক্তি। বিভিন্ন সংস্থাগুলো তারা হচ্ছে মূলত শিল্প পণ্যগুলো কিনতে পারে, তবে প্রধান হচ্ছে ব্যক্তি, মানে আমরা আমরা আর মনে রাখবেন, ভোক্তা বাজারের প্রধান ক্রেতা বা ভোক্তা বাজারের ক্রেতার সংখ্যা ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং বেশি, ক্রেতার সংখ্যা অনেক বেশি, ভোক্তা বাজারের ক্রেতার সংখ্যা অনেক বেশি। এবার আমাকে বলেন কার কয়টা হয়েছে আর ইউতে? আর ইউতে যার 8টা হয়েছে, 8, তাহলে সে ব্রিলিয়ান্ট। এবং যার 5টা প্লাস হয়েছে, 5টা প্লাস হয়েছে, তাহলে মনে করবেন আপনার প্রস্তুতি মোটামুটি আছে। দেখি আর ইউতে কার কয়টা হয়েছে? আফরিন খান, তার 11টা হয়ে গেছে। এটা কি সম্ভব? আপনি কি সেকেন্ড টাইমের নাকি? এত পারেন কিভাবে? সোহানের 11টা হয়েছে, তাহলে আপনি পড়াশোনা করছেন নাকি? এগুলো তো আসলে কেউ পারার কথা না। সাকিব 10টা পারছেন, আশা করি আপনারা ঢাকা ইউনিভার্সিটি টপ করবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ 11টা, মাশাল্লাহ। কবি ভাই, নাজিয়া,
এই কিন্তু অ্যাডমিশনের কঠিন কঠিন প্রশ্ন, আপনারা এতগুলা কেউ রাইট করতে পারতেছেন, সন্দেহ লাগে। ওকে, হ্যাঁ 5টা 6টা হলে ঠিক আছে, লিমা 9টা, সুবর্ণার 8টা, বন্যা 11টা, কি ব্যাপার আপনারা তো অনেক ভালো পড়েন দেখি। আচ্ছা 11টা হয়েছে আফরিন, চিন্ময় 9টা, 9টা হলে ঠিক আছে, 9টা 10টা 8টা এরকম ঠিক আছে। রাজশাহীতে কাটমার্ক ছিল, হ্যাঁ রাজশাহীতে এই বছর আরইউতে আপনার 55 মতো পাইছে যারা, তারা চান্স পাইছে 55, তবে আরেকটু 53 55 মতো চান্স আসছে ধরা যায় 55। তবে সাধারণত আরইউতে নাম্বার পাওয়া কঠিন, 100 নাম্বার পরীক্ষা হইলেও নাম্বার পাওয়া কঠিন, ফার্স্টই হয়েছে 77-এ, এজন্য আরইউতে 55তে পাস হয়ে গেছে কাটমার্ক। আর ঢাকা ইউনিভার্সিটিতে এবছর কাটমার্ক ছিল 85, প্রথমে ছিল 86, পরে 85তেও চান্স পাইছে লাস্টে। ঢাকা ইউনিভার্সিটিতে 982 পর্যন্ত চান্স পাইছে, এবার অনেক বেশি চান্স, কারণ পরবর্তী পরীক্ষা ছিল তো এই জন্য। এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, রাজশাহীর পরীক্ষার প্রশ্ন। এবার আসেন, সবাই তো জানেন লিখিত প্রশ্ন হয় তাই না, লিখিত। ডিউতে যে লিখিত প্রশ্ন হয়েছে সেটা দেখাই, দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে লিখিত প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটিতে লিখিত প্রশ্ন হয়েছে, দেখেন লিখিত প্রশ্নগুলো একটু বুঝাই দিই আপনাদের, এটা দিলেই শেষ আজকে। হ্যাঁ ওকে, খুবই ভাই স্যার আপনার রেগুলার ক্লাস করি এই জন্য এত পারি, আর ইউতে 11টা পেরে গেছেন মাশাআল্লাহ। ওকে, পণ্য ও সেবার মধ্যে পার্থক্য কি বা প্রধান পার্থক্য কি? এক কথায় পণ্যটা হচ্ছে, একটা হচ্ছে দৃশ্যমান, একটা হচ্ছে অদৃশ্যমান, বাস একটা পার্থক্য বললেই হবে, বা আরো পার্থক্য অনেক আছে। কাস্টমাইজেশনের অর্থ কি? ক্রেতার বিশেষ চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করা, বিশেষ চাহিদা, প্রত্যেকটা ক্রেতার বিশেষ চাহিদা, ক্রেতার বিশেষ চাহিদা অনুযায়ী মানে ফরমাইশ অনুযায়ী পণ্য তৈরি, পণ্য তৈরি। ওকে, বিএসটি এর পুনরূপ কি? এটা অনেকবার বলছি, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। ওকে, যেটা 1985 সালে গঠিত হয়েছিল, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। উৎপাদনের কোন উপাদান প্রাকৃতিক সম্পদকে বোঝায়? প্রাকৃতিক সম্পদ উপাদান 4টা উপাদান, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তার মধ্যে আদি উপাদান, প্রথম উপাদান, মৌলিক উপাদান, প্রাকৃতিক উপাদান, সৃষ্টির যেটা স্থানান্তর অযোগ্য সেটা হচ্ছে ভূমি। উৎপাদন হিসাবে শ্রমের প্রতিদান কি? উৎপাদন 4টা উপাদান, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি তার প্রতিদান বা পুরস্কার হচ্ছে ভূমির ক্ষেত্রে খাজনা, শ্রমের ক্ষেত্রে মজুরি, মূলধনের ক্ষেত্রে সুদ, সংগঠনের ক্ষেত্রে মুনাফা। তো এখানে বলছে কি শ্রম, তাই শ্রমের প্রতিদান বা পারিতোষিক বা পুরস্কার যাই বলুক, শ্রমের ক্ষেত্রে মজুরি, শ্রমিকদের আমরা কি দেই? মজুরি দিয়ে থাকি। উৎপাদনশীলতা কি? উৎপাদনশীলতা হচ্ছে অনুপাত উপকরণ ও উপাদানের, উৎপাদন ও উপকরণের অনুপাত, আগে উৎপাদন পরে উপকরণ। উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদন আর উপকরণের অনুপাত, উপরে উৎপাদনের মূল্য উৎপাদন আর নিচে হচ্ছে উপকরণ, এই দুটা। এটা পারবেনি। উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদন ও উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে, এটা বললে হবে, বা উপরে আউটপুট নিচে ইনপুট, তাও তো হয়ে যায়। প্রমিতকরণ কি? পণ্যের রং, পণ্যের আকার, পণ্যের ওজন ইত্যাদির উপর ভিত্তি করে পণ্যের মান নির্দিষ্ট করা। প্রমিতকরণ কি করে? মান নির্দিষ্ট করে, মান নির্দিষ্ট, মান নির্দিষ্টকরণ, পণ্যের রং, আকার, ওজন ইত্যাদির উপর ভিত্তি করে। বিক্রয় কৌশল কি? বিক্রয় কৌশল বা ওই যে প্রশ্ন না বিক্রয়িকতা, বিক্রয়িকতা এটা হচ্ছে, বিক্রয়িকতা হচ্ছে সম্ভাব্য ক্রেতার নিকট আপনার কাছে বিজনেস স্কোয়াড এর সি ইউনিটের কোর্সটা বিক্রি করার একটা যে কৌশল আমি প্রয়োগ করে আপনার কাছে সি ইউনিটের কোর্সটা বিক্রি করি, সেটাই হচ্ছে বিক্রয়িকতা। তার মানে হচ্ছে সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বিক্রয়ের কৌশল, এবং যার মাধ্যমে একজন বিক্রেতা সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বিক্রয়ের আগ্রহী সৃষ্টি করে এবং তাকে পণ্য বিক্রয়ের বিভিন্ন কৌশল অবলম্বন করে
পণ্য বিক্রয় করতে চেষ্টা করে সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বিক্রয় করতে সক্ষম হয়। এটা হচ্ছে বিক্রয় কৌশল, মানে সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বিক্রি করার একটা কৌশল, বিক্রয় কথা। এগুলো খাতার নিয়মটা কে লেখার কি, খাতার নিয়মটা এরকম যে আপনার যে এরকম আসবে, পণ্য সেবার মধ্যে পার্থক্য লেখো, একটা স্পেস থাকবে একটু, ওই স্পেসের মধ্যে লিখবেন। কাস্টমাইজেশনের অর্থ কি, একটা স্পেস থাকবে, এখানে লিখবেন যে কাস্টমাইজেশনের অর্থ হচ্ছে আপনার ক্রেতার ফরমাইশ অনুযায়ী পণ্যদ্রব্য তৈরি করা। বিএস স্টেট পুনরূপ একটা স্পেস থাকবে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। উৎপাদনে কোন উপাদান প্রাকৃতিক সম্পদকে বোঝায়, ভূমি। উৎপাদনের শ্রমিক উপাদান কি, মজুরি। উৎপাদনশীলতা কি, উৎপাদন উপকরণের অনুপাত। অপরিমিতকরণ কি, পণ্যের মান নির্দিষ্টকরণ। বিক্রয়গত কৌশল কি, সম্ভাব্য ক্রেতার নিকট যে কৌশলের মাধ্যমে এই বিক্রেতা সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বিক্রয়ের কৌশল বা পণ্য বিক্রয়ের চেষ্টা করে। সব কি লেখা লাগবে, মানে এক নাম্বার জন্য একটা এক মার্ক, একটা এক মার্ক, একটা এক মার্ক। আলহামদুলিল্লাহ এবছর ডিউতে আমাদের বিজনেস স্কোয়াড থেকে সর্বশেষ 63 জন চান্স পেয়েছে এই বছর, এবং রাজশাহী ইউনিভার্সিটিতে 66 পর্যন্ত চান্স আসছে, 58 থেকে 66। যাই হোক, আমাদের এই হচ্ছে শুধু দুইটা সাফল্য দেখাইলাম, এছাড়া সারা বাংলাদেশে টোটাল 750 প্লাস সিট বিভিন্ন ভার্সিটিতে ছিল। তাই সর্বোচ্চ এবং কার্যকরী সেবা পেতে আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন, যে ঢাকা ইউনিভার্সিটির 63 জন চান্স পাওয়া কম কথা না অনলাইন প্রতিষ্ঠান হয়ে। কারণ আমরা স্টুডেন্ট পাই হচ্ছে সব, যে তুমি জানি বলে যে আবুল সাবুল যত মাতা আছে, মানে মোটামুটি নর্মাল স্টুডেন্ট গুলো বেশি পায়, ভালো স্টুডেন্ট গুলো খুব কমই অনলাইনে আসতে চায়, তারা মনে করে অনলাইনে পড়াশোনা কম হয়। কিন্তু এই যে 63 জন চান্স পাইছি, এত সহজ হয় নাই, অনেক কষ্ট করতে হয়েছে আমাদের। প্রত্যেকটা টিচার, রিয়াদ স্যার, নাজমুল স্যার, আমির স্যার, হাসান স্যার, মারুফ স্যার, শহীদ স্যার এবং আমি অনেক পরিশ্রম করতে হয় এই অ্যাডমিশন টাইমটায়। তো ইনশাল্লাহ বেস্ট একটা আউটপুট পাওয়ার একটা নিশ্চয়তা দিতে পারবে আপনাদেরকে। এই হচ্ছে আমাদের আজকের মার্কেটিং এর যে ঢাকা ইউনিভার্সিটি 2 বছর, এই বছরের 2টা প্রশ্ন প্লাস রাজশাহী ইউনিভার্সিটি প্লাস লিখিত প্রশ্নের ব্যাখ্যা এবং সমাধান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এইটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।